একটা দেশ কতটা নিচে নামতে পারে, একটা দেশ কতটা নির্লজ্জ হতে পারে। একটা দেশের যদি মান সম্মান না থাকে তাহলে কি সেই দেশটিকে দেশ বলা যায়? কোনো বন্ধু অপর বন্ধুর আনন্দে না গেলেও দুঃখে যদি পাশে দাঁড়ায় তবেই তাকে প্রকৃত বন্ধু বলা হয়। কিন্তু কারো দুঃখের সময়, কারো কষ্টের সময় কেউ যদি পেছন থেকে ছোড়া মারে তাকে কি বন্ধু বলা যায়? ভাবছেন কার কথা বলছি? এরকম নির্লজ্জ বেহায়া কোন দেশটি হতে পারে বলুন? ঠিক ধরেছে, দেশটির নাম পাকিস্তান। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা যখন শীতের আমেজ উপভোগ করছি তখন আমাদের প্রতিবেশী আরেকটি দেশে নেমে এসেছে প্রাকৃতিক বিপর্যয়। প্রবল ঘূর্ণিঝড় দিটওয়ারের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কার জনজীবন। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিটওয়ারের তাণ্ডবে মৃত্যু হয়েছে অন্তত 390 জনের। প্রায় 500 জনেরও বেশি মানুষ নিখোঁজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যান্ডি শহর। সেখানে এখনো পর্যন্ত প্রায় 100 জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নিখোঁজ অন্তত 150 জন। এছাড়া বাদুল্লায় 71 জন, নুরওয়ারা এলিয়ায় 68 জন এবং মাতালেতে 23 জন মারা গেছে। সারা দেশের 3,09,607টি পরিবারের মধ্যে মোট 11,18,929 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, যার ফলে আরও ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এই দুর্দিনে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। উদ্ধার কাজে নেমে পড়েছে ভারতের বায়ুসেনা। ইতিমধ্যেই আকাশপথে কলম্বোয় পৌঁছে গেছে অন্তত 21 টন ত্রাণ সামগ্রী। আইএনএস বিক্রান্তে করে পাঠানো হয়েছে চেতক হেলিকপ্টার। বিশাখাপত্তনম থেকে ত্রাণ নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে আইএনএস সুকন্যাও। এই গোটা উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সাগর বন্ধু। সেদেশে আটকে পড়া ভারতীয়দের বিমানে করে দেশে ফেরানোর চেষ্টা চলছে। তবে শুধু শ্রীলঙ্কাই নয়, দিটওয়ার এই ঘূর্ণিঝড়ের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ভারতের তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের একাধিক জেলায়। দুর্যোগের জেরে ইতিমধ্যে একাধিক মানুষের ভারতেও মৃত্যু হয়েছে। এছাড়াও শতাধিক গবাদি পশু এবং প্রাণীরও মৃত্যু হয়েছে। বৃষ্টিতে ধস নেমেছে বহু এলাকায়, ভেঙে গেছে বহু ঘরবাড়ি। কৃষি জমি এবং ফসলেরও ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত তার নিজের ক্ষতি তো সামলে উঠছেই, পাশাপাশি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শ্রীলঙ্কার উদ্ধারকারী দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করছে ভারতীয়রাও। একজন আদর্শ প্রতিবেশী হওয়ার ভূমিকা পালন করছে ভারত। তবে শুধু এই প্রথম নয়, বা এই শ্রীলঙ্কায় শুধু নয়, নেপাল হোক কিংবা তুরস্ক, প্রয়োজনের সময় ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সবার জন্যই। কিন্তু পাকিস্তান, শুনলে চমকে যাবেন পাকিস্তানের কি ভূমিকা। কোনো শত্রুও যা কখনো ভাবে না, যা কখনো করে না, সেই কাজই কি করলো পাকিস্তান। শ্রীলঙ্কার জন্য ত্রাণ পাঠিয়েছে পাকিস্তান, কিন্তু কেমন ত্রাণ জানেন কি? তাহলে শুনুন। ত্রাণের নামে শ্রীলঙ্কায় এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া সামগ্রী পাঠিয়েছে নাকি পাকিস্তান, অভিযোগ এমনটাই। গত রবিবার শ্রীলঙ্কায় পাকিস্তানি হাই কমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে দাবি করা হয় দ্বীপ রাষ্ট্রের জন্য ত্রাণ পাঠাচ্ছে ইসলামাবাদ। আর সেই ত্রাণ সামগ্রীর ওপরে লেখা দেখেই তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা। ওই ত্রাণ সামগ্রীর প্যাকেটে লেখা EXP, আর ওই লেখা দেখিয়েই তারা দাবি করছেন যে 2024 সালের অক্টোবরেই এক্সপায়ার্ড হয়ে যাওয়া জিনিসই পাঠিয়েছে পাকিস্তান। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে সমালোচনার ঝড়। এক নেটিজেন বলছেন, ডাস্টবিনে ফেলে দেওয়ার পরিবর্তে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ওই এক্সপায়ার্ড হয়ে যাওয়া খাদ্য সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ত্রাণ সামগ্রীর ওপরে লেখা ওই EXP জায়গাটি লাল করে দিয়েছেন নেটিজেন। অপর একজন বলছেন, ছি, লজ্জা নেই পাকিস্তানের, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া জিনিস পাঠাচ্ছে শ্রীলঙ্কায়।
পাকিস্তানকে যে কি বলবো নিজেই জানি না। একই সুরে অপর আরেক নেটিজেন বলছেন এর থেকে বিষ পাঠাতে পারতেন, সেটা বরং ভালো ছিল। পুরো ঘটনায় প্রশ্ন উঠছে যে বন্ধুত্বের নাটক করতে গিয়ে শ্রীলঙ্কার মানুষদের বিষ খাওয়ানোর বন্দোবস্ত করছে ওই পাকিস্তান। যদি বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ওই ইসলামাবাদের তরফে কিচ্ছু বলা হয়নি। শ্রীলঙ্কায় পাকিস্তানি হাই কমিশনের সোশ্যাল মিডিয়ার পেজেও সেই পোস্ট একেবারে জ্বলজ্বল করছে, যাতে বড় বড় করে লেখা হয়েছে সর্বদা একসঙ্গে দাঁড়িয়ে আছি আমরা। শ্রীলঙ্কায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই এবং বোনেদের সহায়তার জন্য পাকিস্তান থেকে ত্রাণ প্যাকেজ সাফল্যের সঙ্গে পৌঁছে দেওয়া হয়েছে, যা আমাদের অটুট এই সংহতিকে তুলে ধরে। পাকিস্তান শ্রীলঙ্কার পাশে আছে, কিন্তু যে ত্রাণ পাকিস্তান পাঠিয়েছে তা নিয়ে তো এখন সরব ওই সমাজ মাধ্যম সমালোচনার ঝড় উঠছে। আসলে পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে বড়ই বেসামাল। একদিকে ইমরান খানের অবস্থান নিয়ে দেশের অভ্যন্তরে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ক্ষোভ, অন্যদিকে ওই মুনিরের সিডিএফ হওয়ার বিষয়ে তৈরি হয়েছে জটিলতা। আর এবার আফগানিস্তানের দিক থেকেও ক্রমাগত ধেয়ে আসছে হামলা। আর এই আফগানিস্তানকে শিক্ষা দিতে গিয়ে এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা ওই পাকিস্তানের। জানেন কি, পাকিস্তানের ব্যবসা একেবারে লাটে উঠেছে। কিভাবে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে পড়েছে ওই পাকিস্তান, সেই করুণ কাহিনী বলবো আপনাদের। আফগানিস্তানের সঙ্গে সংঘাতের আবহে ওই পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বিভাগের ডিজি তথা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছিলেন, রক্ত আর ব্যবসা একসঙ্গে চলতে পারে না। তারপর থেকে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে যায়। কিন্তু পাকিস্তান বিভিন্ন মানদণ্ডে গরিব দেশ ওই আফগানিস্তানকে ভাতে মারার চেষ্টা করলেও আদতে কাবুলের ব্যবসা কিন্তু বহাল তবিয়তেই চলছে। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য নিয়ে যুদ্ধ করতে গিয়ে কার্যত চোখের জলে নাকের জলে অবস্থা এখন ওই পাকিস্তানের। 11ই অক্টোবর থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বাণিজ্য বন্ধ হওয়ার পরেই কাবুলের তালিবান শাসিত সরকার দ্রুত ইরান এবং ভারতের থেকে পণ্য সামগ্রী আমদানি শুরু করে দেয়। কিন্তু পাকিস্তান পড়েছে বড়সড় বেকায়দায়। এমনিতেই ওই পাকিস্তানের অর্থনীতির হাল একেবারেই বেহাল। তারই মধ্যে ইসলামাবাদের এই সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে ওই পাক ব্যবসায়ীদের। করাচি ভিত্তিক সংবাদপত্র ডনের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের ব্যবসা, আমদানি এবং রপ্তানি খাতে ভয়ঙ্করভাবে ক্ষতি হয়েছে, যার জেরে ক্ষোভে ফুঁসছে এখন ওই পাক ব্যবসায়ীরা। বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার ব্যবসায়ীরা এখনই ব্যবসার জন্য বর্ডার খোলার দাবি জানাতে শুরু করেছে। শুধু তাই নয়, গত সপ্তাহে পাক ব্যবসায়ীদের একাংশ সে দেশের রাজনৈতিক দল ওই জমিয়ত উলেমায়ে ইসলামের প্রধান মৌলানা ফজলুর রহমানের সঙ্গে দেখাও করেন। দ্রুত সীমান্ত খুলে দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তারা। আর কাবুলের আরিয়ানা নিউজের প্রতিবেদন অনুযায়ী গত 45 দিন ধরে ডুরান্ট লাইন দিয়ে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করা বন্ধ রেখেছে ওই পাকিস্তান, যার জেরে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে পাক ব্যবসায়ীদের। পাকিস্তানের সাংবাদিকরাও দাবি করছেন যে পাক সরকারের এই সিদ্ধান্তে নিজেদের জন্যই বুমেরাং হয়ে গেছে। ইসলামাবাদের হঠকারী সিদ্ধান্তের ফলে শুধু যে পাক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, অন্যদিকে বাজারে বেড়ে গেছে একাধিক জিনিসের দাম, যার ফলে মহা সমস্যায় পড়েছেন পাকিস্তানের সাধারণ নাগরিকেরাও। সোশ্যাল মিডিয়াতেও পাক নেটিজেনরা এমন সিদ্ধান্তের জন্য ওই শেহবাজ শরীফ সরকারকে রীতিমতো তুলোধনা করছে। একাধিক ভাইরাল ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে যে রপ্তানি বন্ধ হওয়ার ফলে কাঁচা সবজির বাজারে স্তূপাকৃতি হয়ে পড়ে রয়েছে বহু সামগ্রী। এই পরিস্থিতিতে সুর নরমের ইঙ্গিত দিয়েছে এবার পাকিস্তান। আফগানিস্তানের টোলো নিউজ পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা ওই উপপ্রধানমন্ত্রী ইশাক দারকে উদ্ধৃত করে জানিয়েছে, ইতিমধ্যেই নাকি রাষ্ট্রসংঘ ইসলামাবাদকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে।
তারপরেই বিষয়টি নিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন বিদেশমন্ত্রী দার। সম্প্রতি ভারতে এসেছিলেন আফগানিস্তানের তালিবান সরকারের বাণিজ্য মন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজি। তিনি ভারতের বণিক মহলের কাছে আফগানিস্তানের বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়ে গেছেন। পাকিস্তানকে এড়িয়ে এই ব্যবসা বাণিজ্য চালিয়ে গেলে তাদের কোনো ক্ষতি হবে না বলেই মনে করছে কাবুল। আফগান সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানে বাণিজ্যিক আমদানি এবং রপ্তানি দুই ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ফলে পাকিস্তানের সিমেন্ট ওষুধ শিল্পে ভয়াবহ প্রভাব পড়েছে। ডনের প্রতিবেদন অনুযায়ী কাবুল থেকে কয়লা আমদানি বন্ধ হওয়ায় পাক ব্যবসায়ীদের দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া এমন দেশগুলো থেকে অনেক বেশি দামে কয়লা কিনতে হচ্ছে, যার জেরে পাকিস্তানে প্রতি টন কয়লার দাম এখন 30,000-এর থেকে বেড়ে গিয়ে 45,000 টাকায় পৌঁছেছে। পাকিস্তানের সিমেন্ট শিল্প অন্যান্যগুলোর তুলনায় বেশ উন্নত। সিমেন্ট উৎপাদনের জন্য কয়লা জরুরি, কিন্তু তার দাম বেড়ে যাওয়ায় এখন মাথায় হাত পড়েছে ওই সিমেন্ট ব্যবসায়ীদেরও। কার্যত একই অবস্থা মেডিকেল সেক্টরে। পাকিস্তানের বেশ কয়েকটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি আফগানিস্তানকে কয়েকশো মিলিয়ন ডলারের ওষুধ সরবরাহ করত, কিন্তু বর্ডার বন্ধ হওয়ার ফলে বিপুল পরিমাণ ওষুধ এখন ওই গুদামে পড়েই নষ্ট হচ্ছে। এমনকি সেই ওষুধগুলো দেশে বিক্রির জন্য স্বীকৃতি না পাওয়ায় সেগুলো পাকিস্তানেও বিক্রি হচ্ছে না। ফলে মহা ফাপড়ে পড়েছেন এখন ওই পাকিস্তানের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো। পাকিস্তান নিয়মিতভাবে আফগানিস্তানের শুকনো ফল, শাকসবজি এবং ওই ওষুধ রপ্তানি করত। বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ থাকায় এই পণ্যগুলো রপ্তানিও স্থগিত হয়ে গেছে। পাকিস্তানের বাজারে এখন ওই চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ার কারণে ফল সবজি সব পচে যাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ব্যবসায়ীরা। একই সঙ্গে পাকিস্তানে আমদানি করা ফলের দাম দ্বিগুণ হয়ে গেছে, যার ফলে ক্রেতাদের অনেক বেশি মূল্য দিতে হচ্ছে। অন্যদিকে আবার কয়েকদিন আগেই এই তালিবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা গনি বারাদার তিনি জানিয়েছিলেন পাকিস্তানকে এড়িয়ে বিকল্প বাণিজ্য পথের সন্ধান করতে হবে। যে ব্যবসায়ীরা তারপরেও পাকিস্তানের মাধ্যমে আমদানি রপ্তানি চালাবেন তাদের কোনো সমস্যায় তালিবান সরকার পাশে দাঁড়াবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। আফগান সীমান্ত বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পাকিস্তানের আফগান সীমান্তবর্তী ওই খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাঠান ব্যবসায়ীরাও। খাইবার পাখতুনখোয়ার পাঠানরা এখনই বর্ডার খোলার সিদ্ধান্ত নিতে ওই পাক সরকারের ওপর রীতিমতো চাপ সৃষ্টি করা শুরু করেছে, কিন্তু বিপদে বুদ্ধিনাশ অবস্থা হয়েছে এখন ওই পাকিস্তানে। আর যার ফলে হারে হারে টের পেতে হচ্ছে পাকিস্তানের আম জনগণকে। আসলে বলে না যে অন্যের ভালো চায় না তার ভালো কখনো হয় না, পাকিস্তানের জন্য যেন এখন সেটাই হচ্ছে। আজ এ পর্যন্তই, নমস্কার।